আপনারা তো অনেকেই গ্রামে ঘুরতে যান, প্রকৃতির শান্তি খুঁজতে, শহরের কোলাহল ভুলে একটু নিরিবিলি সময় কাটাতে। কিন্তু কখনো ভেবেছেন যে গ্রামে আপনি যাচ্ছেন নিরিবিলি সময় কাটাতে, সেই গ্রামের প্রতিটা গাছ, প্রতিটা ঘর, প্রতিটা নিঃশব্দ পথে হয়তো কেউ আপনার জন্য অপেক্ষা করছে। কেউ যাকে চোখে দেখা যায় না, তবু সে জানে আজ আপনি আসবেন। এমনই এক গ্রামে ঘুরতে গিয়েছিল 3 বন্ধু। গ্রামের নামটা ভয়ে আজও কেউ মুখে আনে না। ওরা ভেবেছিল গ্রামটা সুন্দর, শান্ত, মানুষগুলো অতিথিপরায়ণ। কিন্তু সেই গ্রামের মাটিতে পা দেওয়ার পর থেকেই সব কিছু বদলে গেল। কেউ জানে না ঠিক কি ঘটেছিল সেদিন রাতে, শুধু জানে সেই রাতটার পর আর কিছুই আগের মতো ছিল না। আমাদের চ্যানেলের প্রতিটি গল্প সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি প্রেস করুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে গল্পের শেষে আপনাদের জন্য থাকছে এই গল্প থেকে একটি প্রশ্ন, যার সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে ঘোষণা করব এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নামও আমরা এই গল্পের শেষে ঘোষণা করব। আজ আপনাদের জন্য রয়েছে অনিন্দিতা নাথের কলমে গ্রাম বাংলার একটি গায়ে শিহরণ জাগানো ভয়ের গল্প, প্রেতের গ্রামে এক রাত। শুরু হচ্ছে আজকের গল্প। কয়েকদিন ধরেই আমার একটা সমস্যা হচ্ছে। একটা অদ্ভুত স্বপ্ন দেখছি। মনে হচ্ছে যেন কোনো এক বন্ধ জায়গায় আটকে পড়েছি। জায়গাটা খুব ছোট, চারিদিকে দেওয়াল এত সংকীর্ণ যে মনে হয় চারিদিক থেকে ঝুঁকে পড়ে আমার আরো কাছে সরে আসছে। দম বন্ধ হয়ে আসে। প্রতি রাতে এই অদ্ভুত অনুভূতি হচ্ছে। হাত পা অসাড়, চারিদিকে এত ঠান্ডা যে মনে হচ্ছিল জমে গিয়েছি। ঘুম ভেঙে উঠে দেখি আবার সব স্বাভাবিক। আমি জানি এটা একটা মানসিক সমস্যা। কাটিয়ে উঠতে না পারলে ক্লস্ট্রোফোবিয়ায় রূপ নেবে। তখন যে কোনো বন্ধ জায়গায় আমার এই একই অবস্থা হবে। এসব বসে বসে ভাবছি, হঠাৎ কোমরের নিচে বেশ ব্যথা অনুভব হলো। আসলে যে খাটে শুয়েছিলাম সেটা লোহার খাট। গদি বা তোষকের ব্যবস্থা এখনো করে উঠতে পারিনি। হাড়মোড়া ভেঙে বেরিয়ে এলাম বাইরে। জায়গাটা বেশ সুন্দর। শরীর মনের যা অবস্থা হয়েছিল, হাওয়া বদল না করলেই নয়। এত কাছাকাছি এত সুন্দর একটা জায়গা ছিল, এতদিন আমি জানতামই না। ঘুরতে ঘুরতে যখনই জায়গায় আসি আমি প্রথমে বাড়িটা দেখে মনের মধ্যে আশঙ্কা জন্মালেও এখন বাড়ির ভেতর ঢুকে চারিদিক দেখে মনে হচ্ছে এখানে থাকার যে সিদ্ধান্ত নিয়েছি সেটা সম্পূর্ণ সঠিক। আশপাশটা একটু ঘুরে দেখতে লাগলাম। ওই বেলা 3টে মতো হবে। আকাশের বুকে থোকা থোকা মেঘ জমেছে। নদীর বুকে বিলি কেটে বাতাস হুটোপুটি করে ঢুকছে বাড়ির ভেতর। শীতল বাতাসে চোখ জুড়িয়ে এলো। মনে হলো যেন আমার দেহ নয়, আত্মা শীতল হচ্ছে। ব্রত, চোখ খুলে দেখি শশাঙ্ক দাঁড়িয়ে আছে। এতক্ষণে ঘুম ভাঙলো। পরিমল কোথায়? শশাঙ্ক এগিয়ে আসলো আমার দিকে। আমি আবার বললাম, বাড়ি চিনতে অসুবিধা হয়নি তো? বাড়ির চারিদিকে নজর বুলিয়ে শশাঙ্ক বলল, এই বাড়িতে তোর না থাকলেই নয়। কেন রে? এ তো খাসা ব্যবস্থা। তুই জানিস না এই বাড়ি নিয়ে লোকজন কি বলে? ওর হাত ধরে বললাম, আয় বসে গল্প করা যাবে। বারান্দায় বেঞ্চ পাতা ছিল, সেখানে বসেই কালুকে ডাকলাম। কালু, একটু জল দিও। আসছি। একে কোথা থেকে জোগাড় করলি? এই বাড়িতেই থাকতো, কেয়ারটেকার। একে ভালো করে দেখেছিস? শ্মশানের ডোমের মতো লোকটার চেহারা, সর্বক্ষণ চোখ দুটো লাল, গাল ভরা নাম কেয়ারটেকার। শশাঙ্কর বিদ্রুপগুলো গায়ে না মেখেই চুপ করে রইলাম। পিঠের উপর কেউ যেন হাত রাখলো। পেছন ফিরে দেখি কালু। লোকটা বিড়ালের মতো নিঃশব্দে হাঁটতে পারে। আমার পিছনে কখন এসেছে জানি না,
জলের গ্লাস নামিয়ে রাখার সময় সেই ঠান্ডা লাগা গলার আওয়াজে বলল, ঠিক ধরেছেন, আমি এককালে ডোম ছিলাম, তখন এই বাড়ির। কালু, তুমি ভেতরে যাও। ও কি বলে গেল ব্রত? শশাঙ্ক বেশ অবাক হয়ে গেছে দেখে আমি ওকে বাধা দিয়ে বললাম, আরে ছাড় না, যেদিন বাড়িটা প্রথম দেখতে এসেছিলাম সেদিন এসব বলছিল। আমি ভেবেছিলাম নেশা করে আছে হয়তো, বাদ দে। পরিমল কোথায়? শশাঙ্ক একটু গম্ভীর হয়ে বাগানের মধ্যে নুড়ি বিছানো পথের দিকে চেয়ে বলল, এসে পড়বে। জানালার পর্দা দুটো বাতাসে বেশ দোল খাচ্ছিল। টেবিলের সামনে বসে কি যেন একটা কথা ভাবছিলাম। কোনো গুরুত্বপূর্ণ কথা ভুলে গিয়েছি, খুব জরুরি। শশাঙ্ক বিছানায় শুয়ে পড়ল। এই বাড়িটা তুই খুঁজে পেলি কিভাবে? আরে মন মেজাজ ভালো যাচ্ছিল না অনেকদিন ধরেই। তারপর রোজ রাতে সেই একই স্বপ্ন। পাড়ার ডাক্তারকে দেখাতে উনি বলেছিলেন কয়েকদিনের জন্য হাওয়া বদল করে আসতে। ঠিক করেছিলাম বন্ধুদের সঙ্গে দার্জিলিং যাব, টিকিট পর্যন্ত কাটা হয়ে গিয়েছিল। তার যাওয়া হলো না। ইন্টারভিউয়ের কল এলো, সবাই বেরিয়ে গেল, আমি পড়ে রইলাম। তবু জানিস মনের মধ্যে একটা আশা ছিল, ভেবেছিলাম চাকরিটা হয়ে যাবে। কিন্তু ইন্টারভিউ দিয়ে বেরোতেই মুডটা খিচিয়ে গেল। দেখি এইচআরের দুটো লোক আমাদের সঙ্গে আসা একজন পরীক্ষার্থীর সঙ্গে হাত মিলিয়ে খুব আসছে। অন্যদের মতো আমিও পাশ কাটিয়ে বেরিয়ে গেলাম। বুঝলাম এই চাকরিটাও গেল। বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না। জেঠুর সংসারে থাকি, কতদিন আর অন্যের সংসারে এভাবে থাকা যায়। এসব ভাবতে ভাবতে দেখি স্টেশন এসে গেছে। টিকিট ছাড়াই একটা ট্রেনে উঠে পড়লাম। কয়েকটা স্টেশন বেশ নিশ্চিন্তে পার হলো। তারপর কথায় বলে না, অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়। আমার অবস্থা ওই এক। নাম না জানা একটা স্টেশনে ট্রেন একটু গতি নিয়েছে, অমনি দেখি টিটি আসছে। লাফ দিয়ে নামলাম। তারপর পথ তো চিনি না, হাঁটতে হাঁটতে এদিকে এসে বাড়িটা আবিষ্কার করলাম। ওর সঙ্গে কথাবার্তার মধ্যেই গুরু গুরু বিদ্যুতের চমকে ভাবনায় ছেদ পড়ল। আমরা উঠে এলাম ঘরে। দমকা বাতাস এসে জানালার পর্দাটাকে একেবারে উড়িয়ে দিতেই এক নৃত্যরত কমলা আলোটা চোখে পড়ল। আর ঠিক সেই সময় পোড়া গন্ধটা নাকে এসে লাগলো। এই গন্ধটা আমার খুব চেনা, চামড়া পোড়া গন্ধ। পর্দাটা সরিয়ে বাইরের দিকে তাকালাম। অন্ধকারে কিছুই বোঝার উপায় ছিল না। ঘন মেঘ জায়গাটাকে একেবারেই ঢেকে রেখেছে। মাঝে মাঝে আলোর ঝিলিক দেখতে পাচ্ছি, কিন্তু গন্ধটা উত্তরোত্তর বাড়তে শুরু করেছে। ছাদে গিয়ে দেখা দরকার। সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম। বাড়ির ঠিক সামনে দিয়েই একটা ছোট নদী বয়ে গেছে, যদিও সে প্রায় মৃত। তার অধিকাংশ জল শুকিয়ে গেছে, তবুও বর্ষার সময় বেশ ভালোই জল থাকে। কিছু দূরে নদীর পাড়ে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখাটা চোখে পড়ল এই ছাদে এসে। উত্তাল বাতাসের দাপটে পোড়া গন্ধটা এখানে অনেক বেশি। কমলা রঙের দাপাতে থাকা আগুনের শিখার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। ওই রকম নাচের তালে তাল মিলিয়ে আমার বাবা মা সবাই আকাশের পথে পাড়ি দিয়েছেন এক সময়। পরিমল আগেই ছাদে এসে হাজির। ওর পাশে গিয়ে দাঁড়ালাম। কি ভাবছিস? কিছু না, সেই পুরনো কথাগুলো মনে পড়ছিল। কোন কথা? একটা চ্যালেঞ্জ, বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ করেছিলাম, অচেনা বাড়িতে এসে একা রাত কাটাবো। খুঁজতে খুঁজতে এই বাড়িটার দেখাও পেলাম। আশেপাশে সবাই বলতো এই বাড়ির মধ্যে শ্মশান আছে। একদিন ঘুরতে ঘুরতে, বা বলা ভালো পথ ভুল করে যখন এই বাড়িটার সামনে আসলাম, পা দুটো যেন আটকে গিয়েছিল। তখন সন্ধে হব হব করছে। কি মনে হতেই গেট খুলে ভেতরে ঢুকলাম। মূল দরজা ধাক্কা দেওয়ার পরেও কেউ বেরিয়ে আসলো না দেখে ফিরেই যাচ্ছিলাম। এমন সময় বাড়ির পেছন থেকে কালুকে বেরিয়ে আসতে দেখলাম। আমাকে দেখতে পেয়েও ওর কোনো অভিব্যক্তি পরিবর্তন হলো না। দেখে আমি জিজ্ঞাসা করেছিলাম, এই বাড়িটা কি খালি আছে? আমি এক রাত্রি থাকবো। কালু অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল, মাথা নেড়ে সায় দিল, হ্যাঁ, এক রাতের জন্য ভাড়া দেওয়া যাবে। কোনো উত্তর দেয়নি কালু। আমিও বেরিয়ে আসছিলাম। সন্ধ্যের অন্ধকারে মানুষটা মিশে গিয়েছিল। নুড়ি বিছানো বাগানের পথ ধরে ফিরে আসছিলাম। পেছন থেকে বলেছিল,
থাকতে পারলে চলে আসবে, ভাড়া লাগবে না। এ বাড়ি তো এমনিই পড়ে আছে। অবাক লেগেছিল কথাটা শুনে, আবার ছুটে গিয়েছিলাম। সত্যি বলছো? কাদের বাড়ি এটা? লুথার সাহেবের বাড়ি। সাহেব মারা গেছে আজ প্রায় 150 বছর আগে। এই বাড়ির মালিক কে? মালিক নেই। তুমি কে? আমি কালু ডোম। ওর মুখ থেকে তখন বাংলা মদের গন্ধ আসছিল। আমি আর কোনো কথা না বলে বেরিয়ে এসেছিলাম। মদের নেশায় মানুষ কত কি না বলে, কিন্তু সারা রাত 2 চোখের পাতা এক করতে পারিনি। আবার ফিরে গিয়েছিলাম পরদিন। বাড়িটার কাছে এসে দেখলাম একইভাবে খালি পড়ে আছে। আশেপাশে সেরকম কোনো জনবসতি নেই, ফলে জিজ্ঞাসা করার উপায় ছিল না। আবার দেখলাম কালুকে। ও আমায় দেখে একগাল হেসে বলেছিল, চলে এসেছেন দাদাবাবু। আমি বেশ অবাক হয়েছিলাম। লোকটা তাহলে নেশার ঘোরে কাল রাতে কিছু বলেনি। হ্যাঁ, ওই আর কি, দেখতে এসেছিলাম। আর কিছু না ভেবেই ওকে বলেছিলাম আজকেই চলে আসবো। পরিমল চুপ করে গেল। চারিদিকে এক অপার্থিব নিস্তব্ধতা। বৃষ্টিটা তখনও নামেনি। পেছনের বাগানে তাকিয়ে দেখি কালু একভাবে দাঁড়িয়ে আছে। আগুনের দিকে আঙুল তুলে ওকে জিজ্ঞেস করলাম, ওসব কি হচ্ছে? আমার এখন যেতে হবে, অনেক কাজ এখনো বাকি আছে, সময় এখনো আসেনি। বলেই অন্ধকারে প্রায় মিশে গেল। কি অদ্ভুত একটা মানুষ। জোরে বিদ্যুতের শব্দে আমরা 3 জন প্রায় কেঁপে উঠলাম। থেকে থেকেই আকাশের গায়ে কাঁকড়া বিছার মতো বেগুনি রঙের বিদ্যুতের শিরা উপশিরা ফুটে উঠছে। মনে মনে ভাবছি বৃষ্টি নামলে এক্ষুনি চিতাগুলো নিভে যাবে। আর রাত পোড়া লাশগুলো, ছেলেবেলায় পড়া ভয়ের গল্পের চরিত্রগুলো যেন বাস্তবের যোগসূত্র বানিয়ে ফেলল। অন্ধকারে দাঁড়িয়ে এসব ভেবে নিজেই কেঁপে উঠলাম। কমলা আলোটা হাওয়ার আশকারা পেয়ে আকাশের দিকে হাত বাড়াচ্ছে। 2-4 ফোঁটা বৃষ্টির জল মুখে চোখে পড়তেই মনে হলো এই শ্মশানে কোনো ছাউনি দেওয়ার ব্যবস্থা করা গেলে অন্তত এই বৃষ্টির সময় চিতাগুলো নিভে যেত না। নিজের চিন্তায় নিজেই অবাক হলাম। চিতা যে নিভে যাবে কে বলল আমায়? এসব ভাবছি, আমার পিছনে কারোর উপস্থিতি লক্ষ্য করলাম। ফিরে দেখি শশাঙ্ক উঠে এসেছে। ঘরের মধ্যে তো আর টেকা যাচ্ছে না। এখন বুঝতে পারছি এই বাড়িটা কেন খালি পড়ে আছে। উপায় কি বলতো? কয়েকটা দিনে তো ব্যাপার ঠিক কেটে যাবে। শশাঙ্ক আর কিচ্ছু বলল না। নিচে দরজা খোলার শব্দ হলো। শশাঙ্ক ছাদ থেকে ঝুঁকে পড়ে দেখল কালু। লোকটার মধ্যে বিস্তর গন্ডগোল আছে। এইমাত্র ওকে বাগানের পেছনে দেখলাম, এখন আবার সামনের গেট দিয়ে ঢুকছে। আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় ও আদেও মানুষ তো। আমরা 3 জন চুপচাপ ছাদের ধারে দাঁড়িয়ে। শশাঙ্ক বলল, এই বাড়ির বাকি ঘরগুলো বন্ধ থাকে কেন? কোন উত্তর দেওয়ার আগেই জোরে বৃষ্টি নামল। বড় বড় ফোঁটা তীরের মতো বিঁধতে লাগলো। দরজাটা বন্ধ করার আগের মুহূর্তে আগুনের মধ্যে জল পড়ার ছ্যাঁক শুনতে পেলাম। গরম চিতার মধ্যে জল পড়ছে। এক্ষুনি সেটা বন্ধ হবে, আর তখনই উৎকট গন্ধে ভরে যাবে। নিচে আসতেই গাটা গুলিয়ে উঠল। এত দুর্গন্ধ যে ঘরের মধ্যে টেকা দেয়। তো বাইরে এত জোরে বৃষ্টি পড়ছে যে সেখানে গিয়ে দাঁড়াবো সেই উপায়ও নেই। জানালাগুলো বন্ধ করে দেখলাম ঘরের মধ্যে এত গুমোট একটা গরম যে খুলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কি করব ভাবছি, এমন সময় হঠাৎ করে জানালার ওপাশ থেকে কেউ বলে উঠল, এতদিন হয়ে গেল, এখন অভ্যাস হলো না। মানে কে কে ওখানে? পরিমল চিৎকার করে উঠল। অন্ধকারে বাইরেটা কিছু দেখা না গেলেও একটা ঘোলাটে টর্চের আলো বাগানের মধ্যে ফেলতেই খেয়াল করলাম কালু দাঁড়িয়ে আছে। ওর হাতে দেশি মদের বোতল। শশাঙ্ক বেশ জোরের সঙ্গেই বলল, এখানে মদের আসর খুলে বসবে না। এই গন্ধ তোমাদের একবেলা সহ্য হয় না, আর আমি সারা জীবন এই উৎকট গন্ধ নিয়ে বেঁচে আছি। হ্যাঁ, গলায় মদ না ঢাললে চলবে না।
বারান্দার বাল্বটা চলছে। সেই অল্প আলো ওর দিকে তাকিয়ে দেখি ওর মুখে একটা অদ্ভুত প্রশান্তির হাসি। বোতল থেকে ঢকঢক করে গলায় ঢেলে মুখটা বিকৃত করে বলল, এই জিনিস পেটে না পড়লে আমার আবার খাবার হজম হয় না। তোমাকে বারণ করলাম না মদ খেতে? মদ তো খাইনি, এই যে পেশাদ, সেকে দেখবে নাকি? বিরক্ত লাগলো। আর কিছু না বলে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। ঘুমের মধ্যে আধো আধো সচেতন অবস্থায় অনুভব করলাম চারিদিক ধোঁয়ায় পুরো ঢেকে গিয়েছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কাশতে কাশতে বিছানার উপর উঠে বসলাম। হাত দিয়ে শশাঙ্ক আর পরিমলকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু ওদের কাউকেই খুঁজে পেলাম না। নতুন জায়গা বলে বিছানার পাশেই টর্চ লাইটটা নিয়ে ঘুমোই, এখন সেটাও হাতে এলো না। কোনো মতে বিছানা হাতড়ে খাট থেকে নেমে দরজা খুলতেই দেখি পাশের একটা ঘর থেকে খলখল করে ধোঁয়া বেরোচ্ছে। সারি সারি বন্ধ ঘর। সেসব দিকে আমাদের যাওয়া বারণ প্রথম দিনই কালু বলে দিয়েছে। তবুও যে ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে সে ঘরের বাইরে দাঁড়িয়ে দরজায় চাপ দিতে দরজাটা হাট হয়ে খুলে গেল। প্রথমে ভাবলাম ঘরে হয়তো আগুন লেগেছে, কিন্তু সেরকম কিছু চোখে পড়ল না। কিন্তু ধোঁয়াটা এখনো আসছে। কি আছে? কেউ আছে? কোনো জবাব না পেয়ে দেওয়াল হাতড়ে ঘরের মধ্যে ঢুকে কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে হুড়মুড়িয়ে মাটিতে পড়লাম। এবারে অন্ধকার কেটে ঘরের ভেতরে একটা হলদেটে আলো জ্বলে উঠল। ঘরের মাঝখানে একটা ইজি চেয়ারে কেউ একজন বসে দোল খাচ্ছিল। মাটিতে বসা অবস্থায় দুপা পিছিয়ে গেলাম। ভুল করে কারোর ঘরে ঢুকে পড়েছি। আমায় দেখলে আবার গন্ডগোল করবে ভেবে চুপিসারে বেরিয়ে আসতে যাব, এমন সময় অনেকের কান্নার শব্দ শুনতে পেলাম। খেয়াল করে দেখি একজন লোকের পায়ের কাছে কিছু লোক বসে আছে। না, বসে আছে বললে ভুল বলা হবে। ওদের হাত পা পিছ মোড়া করে বাঁধা। তাদের সবার চোখে মুখে ভীষণ ভয়। আমি যে ঘরে প্রবেশ করেছি সেদিকে কারোর কোনো নজর নেই। লোকটার দিকে ভালো করে তাকিয়ে বুঝলাম এ দেশীয় নয়, বিদেশি। তার হাতে একটা আগ্নেয়াস্ত্র ধরা রয়েছে ওই লোকগুলোর দিকে। কি হচ্ছে এই বাড়িতে? বন্ধ দরজার আড়ালে এইসব হয়? তাই কি কালু এদিকে আসতে বারণ করেছিল? এসব ভাবনার মাঝে গুরুম গুরুম শব্দে বন্দুক গর্জে উঠল। বন্দি লোকগুলোর উপর গুলি চালিয়ে দিয়েছে সেই বিদেশি। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না। ওরা বারুদের গন্ধে ঘর ভরে উঠেছে। এখানে আর এক মুহূর্ত নয়, এক্ষুনি বাড়ি যাব। কিন্তু উঠে দাঁড়াবো যে শরীরে এক ফোঁটা বল নেই। আমার চোখের সামনে দেখি কালু দরজা খুলে ঘরে ঢুকলো। তারপরেই দেখি সেই লাশগুলোকে পা ধরে টেনে টেনে ঘর থেকে বের করছে। কালু, কালু, এগুলো কি করছে? এরা কারা? সে যেন আমার কোনো কথা শুনতে পেল না। মৃতদেহগুলোর পা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে নদীর কোণের দিকে, যেখানে কাল চিতা জ্বলতে দেখেছি। আমি সেখানে পাথরের মতো দাঁড়িয়ে আছি। এ কোন জগতে প্রবেশ করলাম আমি? তারপরে হঠাৎ করে দৃশ্যপট পরিবর্তন হয়ে গেল। দেখলাম সে মৃতদেহগুলো নিজেরা উঠে দাঁড়িয়েছে। তাদের সামনে দাঁড়িয়ে আছে কালু। তার কপালেও একটা বিশাল গর্ত। সেখান থেকে ধোঁয়া বেরিয়ে আসছে। আমার মাথা ঘুরছে। হৃৎপিণ্ডের কম্পন নিজের কানে শুনতে পাচ্ছি। হাজার চেষ্টা করেও শশাঙ্ক বা পরিমল কাউকে ডাকতে পারলাম না। আমি জানি এটা সত্যি নয়, এই সত্যি হতে পারে না। এবারে দেখলাম ঘরের মধ্যে থেকে সেই মৃতদেহগুলো আরো দুজনকে টেনে নিয়ে আসছে। যাদের নিয়ে এলো তাদের চেহারা বোঝা না গেলেও এটা স্পষ্ট বুঝতে পারলাম একজন নারী, একজন পুরুষ। একটি বাচ্চা মেয়ের নিথর শরীর কালুর কাঁধের উপর শুয়ে আছে। মৃতদেহগুলো ওই নারী পুরুষের শরীর দুটোকে মাটির গভীরে শুয়ে চাপা দিয়ে দিল। তার সঙ্গে সঙ্গে মৃতদেহগুলো একের ওপর এক পড়ে গেল, আগের মতো, যেন খেলনার ভেতর থেকে কেউ ব্যাটারি বের করে দিয়েছে।
বাচ্চা মেয়েটাকে নিয়ে কালু আমার গা ঘেঁষে বেরিয়ে গেল। ওকে আমি এখন হাজার ডাকলেও ও আমার দিকে ফিরেও তাকাচ্ছিল না। নাকে আবার সেই চামড়া পোড়া গন্ধ আসতে সেদিকে তাকিয়ে দেখে সেই লাশের স্তূপের উপর দাউ দাউ করে জ্বলছে আগুন, আর মাটির নিচ থেকে চিৎকার ভেসে আসছে। এ কি তাহলে আমার ভাবনার ভুল ছিল? ওই নারী পুরুষকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। মাটির নিচ থেকে প্রচন্ড চিৎকার ভেসে আসছে। মাটির নিচের কম্পন অনুভব করলাম। জ্বলন্ত চিতার উপর নদীর জল পাগলের মতো আছড়ে পড়ছে। কিছুক্ষণ পর এক স্রোত এসে ভাসিয়ে নিয়ে গেল সেই চিতা তিনটে, আর সঙ্গে সঙ্গে মাটি ফুঁড়ে একটা জ্বলন্ত শরীর বেরিয়ে আসলো। আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে সেখানে দাঁড়িয়ে আছি। ছুটে পালাতে হবে সেটাও যেন ভুলে গেছি। লক্ষ্য করলাম সেই অগ্নিমানব ছুটে আসছে আমার দিকে। বিশাল স্রোত ওর পেছনে ধেয়ে আসলো, আর তার সঙ্গে সঙ্গে আমিও ভেসে গেলাম। ধর্মড়িয়ে উঠে বসলাম খাটের উপরে। আমার সারা শরীর জলে ভেজা। আমার মুখের উপর ঝুঁকে রয়েছে শশাঙ্ক আর পরিমল। কিরে, স্বপ্ন দেখছিলিস? একটু সামলে উঠে বললাম, কি ভয়ানক একটা স্বপ্ন দেখলাম রে। নদীতে অনেকগুলো জ্বলন্ত শরীর ভেসে গেল তো। শশাঙ্কর কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। শশাঙ্কর কথা শুনে পরিমলও আমার পাশে ধপ করে বসে পড়ল। তার মানে ও সেই একই স্বপ্ন দেখেছে। শশাঙ্ক এবার কাঁদো কাঁদো গলায় বলল, এই বাড়িটা ভালো নয়, চল এখান থেকে চলে যাই। আমি ওর হাত দুটো ধরে বললাম, কোথায় যাবো বল? রাত প্রায় 2:30 মতো বাজে। আমাদের কারোর চোখে ঘুম নেই। বৃষ্টি প্রকৃতিকে শান্ত করে এখন নিজেও বিশ্রাম নিতে গেছে। দরজা খুলে বাইরে বেরিয়ে আসলাম। কালুর নাক ডাকার শব্দ আসছিল। ওকে পাশ কাটিয়ে বাগানের মধ্য দিয়ে পায়ে চলার পথটা ধরে এগোতে লাগলাম নদীর দিকে। বাইরে ঠান্ডা বাতাসটা চোখে মুখে লাগতেই প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। গেটটা খুলতে টুং করে একটা শব্দ হলো। পেছন ফিরে দেখি কালু উঠে বসে আছে বারান্দায়। অপেক্ষা করো বলেই ছুটতে ছুটতে আমাদের দিকে এগিয়ে আসলো। কই যাও? কোথায় আর যাব, এই একটু নদীর ধারে বসতে যাচ্ছি। আকাশের দিকে তাকালো কালু। এই অসময়ে নদীর ধারে যাও কেন? ঘুম আসছে না তাই আর কি। আমরা নদীর পাড়ে ধরে এগোতে লাগলাম। ও নিঃশব্দে আমাদের সঙ্গে সঙ্গে চলতে লাগলো। এখন লোকটা ভীষণ শান্ত, একেবারে চুপ। বাড়ির সীমানার শেষে নদীর ধারে এসে দাঁড়ালাম আমরা। বৃষ্টির জলে নদীতে বেশ স্রোত নেমেছে। নদীর ধারে আসতেই পোড়া গন্ধটা নাকে এসে ঝাপটা মারল। নদীর পার ঘেঁষে নাম না জানা একটা গাছ ঝুঁকে রয়েছে নদীর উপর। তার ওপাশে একটা কাঠের সেতু বানানো হয়েছে। গাছটার জন্য এতদিন আমরা সেতুটাকে দেখতে পাইনি। সেই সেতু লাগোয়া শ্মশান। বাঁধের উপর উঠে দাঁড়ালাম আমরা। নিচ দিয়ে কালো জল হু হু করে বয়ে যাচ্ছে। শ্মশানের দিকে তাকিয়ে চিতাটা খোঁজার চেষ্টা করলাম। কালু হয়তো বুঝতে পেরেছিল। ও আর এখন কোথায়? বৃষ্টির জলে সব ধুয়ে মুছে শেষ হয়ে গেছে। একটু থেমে আবার বলল, এই শ্মশানে কারুর কাজ সম্পন্ন হয় না। বেওয়ারির লাশ কোথায় যাবে তাই তো এখানে নিয়ে আসে। কিন্তু যতবার মরা পোড়াতে আসে ততবার বৃষ্টি আসবে, আর নয় এমন বাতাস দেবে যে চিতা জ্বলতেই পারে না। কেন? শুনে ভয় পাবে না তো? পাবো না, বলো। এখানে যখন দাহ করা যায় না তুমি বারণ করো না কেন? আগে নয় লোক ছিল না, এখন তো আমরা থাকি। ওরা গন্ধে তো টেকা দায়। এরকম চললে তো বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে হবে। তোমরা ছেড়ে যেতে পারো, আমার তো আর সে উপায় নেই।
কি ব্যাপার একটু খুলে বলো তো। পকেট থেকে আরো একটা প্লাস্টিকের বোতল বের করে দেশি মদ গলায় ঢেলে বোতলটাকে নদীর জলে ছুঁড়ে ফেলে দিল কালু। আমার হাতটা টেনে ধরে সেতুর উপর বসিয়ে দিল। আমার দেখা দেখি ওরা দুজনে ওখানে বসে পড়ল। ভিজে জায়গাটায় বসতেই বুঝলাম জামা প্যান্ট একেবারে কাদায় মাখামাখি হয়ে যাবে। আর ওঠার উপায় নেই, সে শক্ত হাতে ধরে রেখেছে। অল্প চাঁদের আলোয় জায়গাটা অল্প অল্প দেখা যাচ্ছে। চোখের ইশারায় আমাদের চুপ করতে বলল। মুখের কাছে মুখ নিয়ে এসে ফিসফিসিয়ে বলল, এত রাতে যখন ঘুম ভেঙেছে তখন অনেক কিছু দেখতে পাবে। চুপ করে থাকবে, একদম চিৎকার করবে না। ওরা যেমন আসবে ঠিক তেমন চলেও যাবে। হঠাৎ করেই নদীর পাশে মনে হলো কেউ যেন সারি সারি উনুন ধরিয়ে দিয়েছে, আর সেই উনুন থেকে ওঠা ধোঁয়া জমে মানুষের অবয়ব নিচ্ছে। আকাশের দিকে একবার তাকিয়ে দেখি চাঁদটা এখন মেঘের আড়াল থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছে। নদীর জলে স্রোতও বেশ কম মনে হলো। ধোঁয়ার অবয়বের আদলে মানুষগুলো এখন আর অস্পষ্ট নেই, সব পরিষ্কার দেখা যাচ্ছে। চারিদিকে অনেক লোকের কথাবার্তা শোনা গেল। হঠাৎ করেই দেখলাম শ্মশানের পরপর অনেকগুলো চিতা সাজানো হয়েছে। লোকেদের গুঞ্জন এবার ধীরে ধীরে এগিয়ে আসছে শ্মশানের আরো কাছে। জনদশেক লোক একজনকে শক্ত করে ধরে রেখেছে, সে কিছুতেই দাহ করতে দেবে না। লোকগুলোর কথাবার্তা ভীষণই অস্পষ্ট। এরই মধ্যে চিতাগুলো জ্বলে উঠল। আগুনের তাপ আমরা অনুভব করতে পারছি না, কিন্তু স্পষ্ট বুঝতে পারছি একসাথে 3টে চিতা জ্বলছে। পেছন থেকে মহিলা কণ্ঠের হাহাকার ভেসে আসছে। আমি কালুর হাতটা চেপে ধরলাম। ওদের আটকাও এক্ষুনি। কালু আমার মুখ চেপে ধরল, কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, চুপ, দুর্গা টের পেয়ে যাবে। একদম শব্দ করো না, শুধু দেখো। চাঁদের আলোটা এখন আরো ঘোলাটে হয়ে এসেছে। আবার চোখ ফেরালাম শ্মশানের দিকে। চিতাগুলোর উপরে শায়িত দেহগুলো উঠে বসেছে চিতার উপর। এই দৃশ্য বলা যত সহজ, চোখের সামনে দেখা ততটাই কঠিন মনে হচ্ছে। চিতাগুলোকে ধরে যেন কেউ নিচ থেকে জোরে জোরে নাড়াচ্ছে। কালুর হাত শক্ত করে চেপে ধরলাম। ভয় নেই, শুধু দেখো। মনে হচ্ছে একটা অপার্থিব কণ্ঠস্বর আমার কানের কাছে বলে উঠল। চিতাগুলো ছিটকে পড়ল জলের উপর। জ্বলন্ত মৃতদেহগুলো সেই একইভাবে পড়ে আছে নদীর পাড়ে। এবার ভালো করে তাকিয়ে দেখি প্রতিটা চিতার নিচে একটা কবরের ভেতর থেকে জ্বলন্ত মৃতদেহ বেরিয়ে আসলো। তারা একে একে ঝাঁপ দিল নদীর মধ্যে। আকাশ বাতাস কাঁপিয়ে কান্নার শব্দ ভেসে আসলো। দূরে দাঁড়িয়ে থাকা এক অপার্থিব কণ্ঠ আকাশ কাঁপিয়ে অট্ট হাসি দিয়ে বলে উঠল, পারবি না, এখানে দাহ করতে পারবি না। কতবার বারণ করেছিলাম এই অন্যায় করিস না, কিন্তু তোরা শুনলি না। এখন এই অভিশাপ সবাইকে ধ্বংস করবে। কথাটা বলেই মিলিয়ে গেল সেই অবয়ব। কুয়াশাটা আস্তে আস্তে কেটে এখন চারিদিকে স্পষ্ট। আমি তাড়াতাড়ি করে সেতুর উপর থেকে নেমে গেলাম। চারিদিক তন্ন তন্ন করে খুঁজেও কোথাও কোনো চিতার একটুকু অংশ পেলাম না। মাথার মধ্যে তখন চিন্তার ঘূর্ণিঝড়। স্বপ্নের দৃশ্যগুলোর সঙ্গে কিছুক্ষণ আগে দেখা দৃশ্যের এত মিল কিভাবে? কালু সেতুর উপর দাঁড়িয়ে খ্যাক খ্যাক করে হাসতে হাসতে বলল, ওখানে কিছু পাবে না, কিছু পাবে না, সব মায়া। চাঁদের আলোটা এখন আমার মাথার উপর এসে পড়েছে। আমি পায়ের দিকে তাকিয়ে দেখি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কারোর একটা কবরের ভাঙা ফলক। কিছু অংশ মাটির উপর থেকে বেরিয়ে আছে, তার উপর পোড়া দাগ। দুপা পিছিয়ে আসলাম। পকেট থেকে টর্চ লাইট বের করে ফলকের ভাঙা অংশটার উপর ফেলতেই দেখি লেখা আছে মাইকেল লুথার গোমস।
আশেপাশে দুদিকে আরো দুটো কবর, একটার উপর লেখা মেরি গোমস আর একটার উপর লেখা এমিলি গোমস। তিনটে কবরই পুড়ে কালো হয়ে গেছে, শুধু নামের অংশটা পড়া যাচ্ছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল। এখানে এখানে কি হয়েছিল? কালু কালু নিশ্চুপ। ওর কাঁধের উপর সেই বাচ্চা মেয়েটা মাথা এলিয়ে পড়ে আছে। সব অস্পষ্ট লাগছে। মাথা টলে উঠল। ওখানেই বসে পড়লাম। খেয়াল করলাম কালু ধীর পায়ে ফিরে যাচ্ছে বাড়িটার ভেতর। শরীরটা ভীষণ ক্লান্ত। ধীর পায়ে ফিরে আসলাম বাড়িতে। শশাঙ্ক পরিমল কখন ফিরে এসেছে জানি না। ওরা অঘরে ঘুমুচ্ছে। বারান্দায় একটা ইজি চেয়ারে শরীরটাকে এলিয়ে দিলাম। কালু চেয়ারের নিচে বসে আকাশের দিকে তাকিয়ে একটা গুনগুন করে গান ধরেছে। গানের কথাগুলো বড় অদ্ভুত। আমাদের অনুসরণ করে ছায়া, আর আমরা যাকে অনুসরণ করি সে হচ্ছে মায়া। কত গভীর অর্থ গানটার মধ্যে। এই বাচ্চাটা কে কালু? মায়া গো বাবু, মায়া। দয়া করে খুলে বলো, না জানতে পারলে আমি পাগল হয়ে যাব। পকেট থেকে আবার সেই বাংলা মদের বোতল বের করে গলায় ঢকঢক করে ঢালল কালু। তখনও দেশটা স্বাধীন হয়নি। আজ যে বাড়িটাতে আমরা বসে আছি সেখানে থাকতেন লুথার সাহেব আর তার স্ত্রী মেরি গোমস। কিছু বছর পর তাদের একটা ছোট্ট ফুটফুটে মেয়ে হয়। নাম রেখেছিল এমিলি। দেশীয় ঠাকুর সাগরে ভর্তি থাকতো সাহেবের বাংলো। সাহেব বেশিরভাগই বাইরে থাকতেন। মেম সাহেব বাচ্চাটার জন্মের পরই খুব অসুস্থ হয়ে পড়েন। এমিলি ছোট থেকেই এদেশের মানুষের কাছে মানুষ। কখন যে সে এমিলি থেকে মিলি দিদি হয়ে গেল তা লুথার সাহেব নিজেও জানতে পারেননি। কাজ আর মদের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতেন। মিলি দিদির তখন 5 বছর বয়স। সালটা তখন 1858। সিপাহী বিদ্রোহ মাত্র 1 বছর পর। কোম্পানির সৈন্যরা নির্বিচারে এদেশের সৈন্যদের নিজে হাতে খতম করছে। সিপাহী বিদ্রোহের সময় অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেলেও লুথার সাহেব পালিয়ে যাননি। কড়া হাতে সবকিছু সামলেছিলেন। কত মানুষের লাশ যে ওই নদীর জলে ফেলেছেন তার কোনো ইয়ত্তা নেই। তারপর ঘটল সাধারণ একটা ঘটনা, কিন্তু তার ফল ছিল মারাত্মক। সাহেবের বাড়ির রান্নার ঠাকুর অসুস্থ হয়ে পড়লে একজন এই দেশীয় মহিলা দুর্গা আসে রান্নার কাজ করতে। সহায় সম্বলহীন বিধবা মানুষ দেখে সাহেবের উপর কোনো সন্দেহ করেননি। ভীষণ শান্ত স্বভাবের ছিল দুর্গা। এক রাতে দুর্গা বাড়ি থেকে পালিয়ে যায়, আর সে রাতের আর ভোর হয়নি। পরদিন সকালে দেখা গেল বাড়ি ফাঁকা। লুথার সাহেব, মেরি ম্যাডাম আর মিলি দিদির পরিচারিকা নিরুদ্দেশ। মিলি দিদির নিথর শরীর পাওয়া যায় তার দারোয়ানের ঘরে। বাকি ঠাকুর চাকর কেউ নেই। পরে জানা যায় বিদ্রোহের সময় দুর্গার স্বামী আর 2 ছেলেকে লুথার সাহেব এই বাড়িতে নিয়ে এসে গুলি করে গুম খুন করেন। তারপর লোকচক্ষুর আড়ালে নদীর পাড়ে ওদের জ্বালিয়ে দেন। খবরটা গ্রামের সবাই জানলেও ভয় কেউ মুখ খোলেনি। বুকে অসহ্য যন্ত্রণা নিয়ে প্রতিশোধের আগুন চেপে এই কাজ নিয়েছিল দুর্গা। এক রাতে খাবারের মধ্যে কড়া ঘুমের ওষুধ মিশিয়ে সবাইকে খাইয়ে দিল। এত কড়া ওষুধ যে 3 দিনের আগে কারোর ঘুম ভাঙবে না। ঠিক ছিল সেই রাতে দুর্গার আর অন্য সঙ্গীরা জীবন্ত খবর দেবে ওদের। আর যখন ওদের জ্ঞান ফিরবে তখনই মাটির তলায় বন্দী হয়ে থাকবে। খাবার খাওয়ার পরেই লুথার সাহেবের পরিবার গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। পরিকল্পনা সফল হতেই সেই রাতেই স্বদেশীদের ডেকে আনে। 3 জনকে মাটি চাপা দিয়ে দেয়।
বাড়ির ঠাকুর চাকররা সে রাতে ঘুমের ওষুধ খেয়ে একেবারে জ্ঞান শূন্য, ফলে কেউ জানতেও পারল না যে কি হয়ে গেল। কিন্তু একজন সে রাতে খাবার খায়নি, এবারই দারোয়ান। মিলি দিদিকে নিয়ে সে লুকিয়েছিল বাংলোর চোরা কুঠুরিতে, কিন্তু বোঝেনি যে ওদের পরিকল্পনা কি মারাত্মক ছিল। ওরা যাওয়ার আগে পুরো বাড়িটাতে আগুন ধরিয়ে দিয়ে চলে গেল, আর সেই চোরা কুঠুরিতে অগ্নিদগ্ধ হয়ে মারা গেল ওই দারোয়ান আর মিলি দিদি। পরদিন পুলিশ এসে দুজন চাকরের হাত পোড়া শরীর উদ্ধার করলেও লুথার সাহেবের পরিবারকে কেউ খুঁজে পায়নি। পাবেই বা কোথা থেকে, সে যে বাড়ির নিচেই কবরে শায়িত। গ্রামে কিছুদিন গোরা পুলিশের অত্যাচার চললেও ধীরে ধীরে তা কম হতে লাগলো। গ্রামবাসীরা রাতের দিকে বাংলোর ভিতর থেকে বিভৎস আওয়াজ শুনতে পেত। কেউ যেন সর্বক্ষণ বাড়ির বন্ধ দরজায় ধাক্কা দিয়ে বলতে থাকে, খুলে দাও, খুলে দাও। কিন্তু দরজা খুলে দেওয়ার পর কাউকে দেখা যায় না। তবে থেকেই লুথার সাহেবের এই বাংলো পরিত্যক্ত হয়ে পড়ে থাকে, আর কেউ বাড়ির আশেপাশে যেত না। অনেকক্ষণ এক নাগারে কথা বলার পর কালু চুপ করল। আরে আসল কথাটাই তো বললে না, এই বাড়ির সঙ্গে শ্মশানের সম্পর্কটা কি? এখনো শেষ হয়নি, আগে শোনো তো। ওদের মেরেও দুর্গার ঘৃণার প্রতিশোধ সম্পূর্ণ হয়নি। শোক না বিবেক দংশন কি ছিল কে জানে, পাগল হয়ে গিয়েছিল দুর্গা। মৃত জন্তু জানোয়ার নিয়ে ওই কবরের উপরেই সেগুলোকে দাহ করত প্রায় রাতেই। কোম্পানির লোকেরা খবর পেলে সেই মাটি সরিয়ে দেখে লুথার সাহেবের পরিবার সেই মাটির নিচে কবরে শায়িত। নিয়ম মেনে তাকে আবার কবর দেওয়া হয়। বাঁধানো ফলক যা এখনো আছে তাও বসানো হয়। কিন্তু তারপরেই গ্রামের আকাশ বাতাস ভরে ওঠে উৎকট গন্ধে। হাজার খুঁজেও সেই গন্ধের উৎস পাওয়া যায় না। কিন্তু গভীর রাতে ওই জলের নিচ থেকে অতীত ইতিহাসের পাতা সরিয়ে মৃতদেহ একে একে উঠে আসে, শুয়ে পড়ে ওই কবরের ওপর। আমায় ডাকে, আমি ছুটে যাই ওদের কাছে। জানি জানি লুথার সাহেবের আত্মা ওদের মুক্তি পেতে দেবে না, তবুও চেষ্টা করি। প্রতিবার ব্যর্থ হই। নদীর জল আবার টেনে নেয় ওদের। এটা একটা বৃত্ত গো বাবু। এর থেকে বেরোনোর উপায় নেই। ঘটনাগুলো এবার আমার কাছে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে, কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতেই করে ফেললাম। তুমি এসব জানলে কি করে? কালু আঙুল তুলে গেটের ধারে ঝুপসি রঙ্গন গাছের দিকে ইশারা করে বলল, ও বলেছে। সেদিকে তাকিয়ে দেখি একটা বছর 5 মেয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে। ওর চেহারাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। চাঁদের আলোটা ওদের পিঠের উপর এসে পড়েছে। মেয়েটার পেছনে আরো একটা ছায়া এসে দাঁড়ালো। পকেট থেকে টর্চ বের করে ওদের দিকে আলো ফেলতে যাব এমন সময় কালু হাতটা ধরে বলল, এই কাজটা করো না, এই কাজটা করো না। আগুনে পোড়া মরা হলদে আলোতে বড্ড ডরায়। মানে? ও তো মিলি দিদি, আর ওর পেছনে আমার ঠাকুরদা কালীপদ, এই বাড়িরই দারোয়ান ছিল। রাত বিরেতে ভয় দেখাচ্ছ? অবশ্য তোমার আর কি দোষ? বিকেল থেকে তো গলায় ঢেলেই যাচ্ছ। বিশ্বাস না হয় কাছে গিয়ে একবার দেখো না। ছুটে গেলাম সেদিকে। ফাঁকা বাগান, কেউ নেই। এই বাড়ি বড় অদ্ভুত গো, বড়ই অদ্ভুত। সবাই ভুলে যায় নিজের আসল স্বরূপ। তাই তো আর এক নাম, শ্মশান বাড়ি। আমি ছুটে গিয়ে ওর কাঁধ ধরে ঝাঁকিয়ে বললাম, এসব কি হচ্ছে? এইসব কি সত্যি? শশাঙ্ক, পরিমল ওরা কোথায়? আমার চিৎকারের শব্দ সারা বাড়িতে পাক্ষে মিলিয়ে গেল। ইচ্ছে করছিল কালুর গালে ঠাসা ঠাস করে চড় মারতে, কিন্তু পারলাম না। ওখানেই বসে আছি,
কালুর ঠোঁটে বাঁকা হাসি, ব্যঙ্গের সুরে বলল, বছর 20 আগে এই বাড়ি সরকার থেকে নিয়ে নেয়। তারপর তো এখানে লাশ ঘর বানিয়েছে, হাড় কাটা মর্গ। নাম শোনি? শেষের কথাটা শুনে উঠে দাঁড়ালাম। রাগে মাথা জ্বলে উঠল। ইয়ার কি মারছো? গত 3 দিন ধরে এখানে রয়েছি আর তুমি বলছো এটা মর্গ? কালু আর কোনো উত্তর দিল না। ওকে আর সহ্য করতে না পেরে ঘরে চলে এলাম। আবার সেই শক্ত ছোটখাটো খাটে শুয়ে আছি। গুরুত্বপূর্ণ কথাটা একটু একটু করে মনে পড়ছে। মাথার উপর একটা উজ্জ্বল আলো। চোখ খুলতেই দেখি কালু মুখের উপর ঝুঁকে পড়েছে। পাশে তাকিয়ে দেখলাম শশাঙ্ক নেই, কিন্তু পরিমল শুয়ে আছে। কালু আবার আমার মুখের সামনে ঝুঁকে বলল, পরিমল দাদার ঘটনাটা বলেছিলাম, মনে আছে? আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু মাথা নেড়ে ওকে না বললাম। ডাক্তারি পড়তো তো, তাই মাঝে মাঝে এখানে আসতো। একদিন বন্ধুদের সাথে বাজি ধরে যে এখানে সারা রাত একা থাকবে। ছিল তাই। ওই যে পাশের ঘরটায় যেখানে লুথার সাহেবকে দেখলে, ওই ঘরটায় ছিল। আমি অনেকবার বারণ করেছিলাম, অনেকবার। শুনলো না আমার কথা। কত লোক এখানে আসতো, তাদের কত শত হাহাকার এ দেওয়ালগুলোতে মিশে থাকে। খালি চোখে দেখা যায় না, কিন্তু আমি তাদের সমস্ত কষ্ট শুনতে পাই। পরদিন সকালে ওই ঘরের সিলিং থেকে পরিমল দাদার ঝুলন্ত শরীরটা উদ্ধার হয়। তারপর থেকে ওইখানেই আছে। কালুর কথা শুনে আমি তখনই ঘরের মাঝখানে তাকালাম। একটা হুকের সঙ্গে একটা লম্বা দড়ি ঝুলছে। ও অদ্ভুতভাবে শোয়া অবস্থায় নেমে দেওয়াল বেয়ে ওই দড়িটার দিকে এগিয়ে গেল। কালু, ওকে বাঁচাও। ওর মুখে একটা অদ্ভুত বাঁকা হাসি। বিড়বিড় করে বলল, দেখো যদি মনে পড়ে। পরিমল শরীরটাকে সেই দড়ির মধ্যে গলিয়ে ঝুলে পড়ল। হাত পাগুলো অস্বাভাবিক পরিমাণ কাঁপছে, চোখ ঠেলে বেরিয়ে এসেছে। আমি আর তাকাতে পারলাম না। পাশের দিকে তাকিয়ে দেখলাম পাশের খাট খালি। কালু, শশাঙ্ক কোথায়? নদীর ধারে গেছে। কেন? বাকি কথাগুলো আর জিজ্ঞাসা করতে পারলাম না। দম বন্ধ হয়ে যাচ্ছে ভয়। একটা অদ্ভুত শব্দ শুনে দরজার দিকে তাকিয়ে দেখি শশাঙ্ক ঢুকছে। তাড়াতাড়ি উঠতে গিয়ে উঠতে পারলাম না, শরীর অবশ। শুয়ে কাঁদো কাঁদো স্বরে ওকে জিজ্ঞাসা করলাম, শশাঙ্ক, পরিমল? হাত তুলে থামিয়ে দিল। ওর সারা শরীর থেকে জল পড়ছে। তুই কোত্থেকে আসছিস? রাতের বেলা স্নান করতে গিয়েছিলিস? ও একটু হেসে উঠল। একদিন গঙ্গার ধারে বসেছিলাম বন্ধুদের সাথে। জায়গাটা অপেক্ষাকৃত খালি থাকতো। আমরা প্রায়ই ওখানে বসে অল্প নেশা করতাম। সেদিনকেও একটু নেশাটা বেশি হয়ে গেছিল। শুয়ে পড়েছিলাম গঙ্গার ধারে। কি জানি হঠাৎ কি করে মনে হলো কেউ মাথাটাকে জলের মধ্যে চেপে ধরেছে। নিজেকে ছাড়াতে খুব চেষ্টা করলাম, হাত পা দাপাদাপি করছিলাম, কিন্তু কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারলাম না। হঠাৎ করেই মাথায় একটা জোরে আঘাত পেলাম, আর তারপরেই ওরা আমার শরীরটাকে ফেলে দিল জলের মধ্যে। জোয়ারের সময় ছিল। ভাসতে ভাসতে শরীরটা কোনো একটা জায়গায় বেঁধে রইল। চোখ যখন খুললাম তখন সারা শরীরে কোনো ব্যথা বেদনা নেই। দেখি নদীর ঘাটে কালু দাঁড়িয়ে আছে। ওই ডেকে নিয়ে আসলো। তারপরেই তো তোর সঙ্গে দেখা হলো। আমি আর নিজের মধ্যে নেই। এসব কি হচ্ছে? মৃত মানুষরা আমার সঙ্গে কথা বলছে। আমার মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাব। কালু আমার ডান পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, তুমি এত কি ভাবছো? এর আগে শশাঙ্ক আর পরিমল দাদাকে চিনতে? সত্যি কথা, এটা তো আমার মাথায় আসেনি। আমি তো এদের কাউকেই চিনতাম না। আমি ইন্টারভিউ দিয়ে বাড়ি ফিরছিলাম, আর তখনই উল্টো দিকে স্টেশনে নামতে গিয়ে মেল ট্রেনে পায়ের দিকে তাকালাম। কোমরের নিচ থেকে কিছুই নেই। চিৎকার করে উঠতে গিয়েও থেমে গেলাম। কালু মাথায় একটা হাত বুলিয়ে দিল। ঘুমাও দাদা, ঘুমাও। সময় হলে তোমাকে ওই লুথার সাহেবের
কবরের উপর দাহ করা হবে। একটা স্টিলের বন্ধ ঘরের মধ্যেও আমায় ঠেলে ঢুকিয়ে দিতে লাগলো। আমার সেই স্বপ্ন কোনো স্বপ্ন নয়, চরম বাস্তব। আমি চিৎকার করে উঠলাম, কালু শোনো, একটু শোনো, ওইভাবে আমায় বন্ধ করে দিও না, আমার দম বন্ধ হয়ে। থেমে গেলাম। আশেপাশের সমস্ত বদ্ধ দেওয়ালগুলো থেকে বিভৎস হাসির শব্দ ভেসে আসলো। মাথায় একটা অদ্ভুত প্রশ্ন ঘুরছে, আমি যদি মরে গিয়ে থাকি তাহলে 3 দিন ধরে আমি একবারও বুঝতে পারলাম না। বাইরে থেকে কালুর কণ্ঠস্বর ভেসে আসলো, প্রথম প্রথম ওরকম হয়, কেউই বুঝতে পারে না যে সে চলে গেছে। থাকো থাকো, তারপর ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। দরজার বাইরে জোরে খটখট শব্দ। খাঁকি পোশাকে একজন পুলিশ দাঁড়িয়ে আছেন। ঘরের কোণে আলো অন্ধকারে দেশি মদের নেশা করে পড়ে রয়েছে কালু। লাঠি দিয়ে দরজার মধ্যে একটা জোরে ধাক্কা দেয় পুলিশ। এই কটা লাশ বাকি আছে রে? ঘরের কোণ থেকেই জড়ানো কণ্ঠে বলে, 3টে। পোস্টমর্টমে গেছে? হ্যাঁ। ডাক্তারবাবু এসেছিলেন? কালু মনে করতে পারে না যে মর্গের ডাক্তার শেষ কবে এসেছিল। পকেটে একবার হাত দিয়ে দেখে নোটের বান্ডিলটা ওখানে সযত্নে রাখা আছে। হ্যাঁ, এসেছিল। কবে এসেছিল? রেজিস্টার দেখা। রুমাল দিয়ে নাক চেপে পুলিশ অফিসার ঘরে ঢুকলেন। কালু ওঠার চেষ্টা করল, কিন্তু নেশায় পা টলে গেল। ওই অবস্থায় বলল, কাল রাতে এসেছিল। দেখি বডিগুলো। নীল রঙের একটা নাইট বাল্ব জ্বলছে। স্টিলের ক্যাবিনেট থেকে 3টে শরীর বেরিয়ে এলো। কালু আবার জিজ্ঞেস করল, বাড়ির লোকের কোনো খবর পেলেন ইন্সপেক্টর স্যার? যদি বাড়ির লোকের খবর পেতাম তাহলে কি এইভাবে বেওয়ারিশ লাশগুলো পড়ে থাকতো? আর সত্যি খবরের কাগজে তো অনেকদিন হলো বিজ্ঞাপন দেওয়া হয়েছে, কারুর বাড়ি থেকেই কোনো খোঁজ খবর আসেনি। রাত্রিবেলা দাহ করে দিস, টাকা দিয়ে যাব। শ্মশানের কাগজ আমি জোগাড় করে রাখবো। কালু হাউ হাউ করে কেঁদে উঠল। না 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 না, এখানে নয়, এখানে নয়, আপনারা নিয়ে যান অন্য জায়গায়। পা ছাড় হতভাগা বলেই একটা ধাক্কা দিয়ে কালুকে সরিয়ে দেন ইন্সপেক্টর। কেন রে, এখানে কি অসুবিধা? কতবার বলবো স্যার, এখানে যাদের দাহ হয় তারা কেউ মুক্তি পায় না। তুই আবার শুরু করেছিস? 7 সকালে গলা অবধি নেশা করে রয়েছিস, তাই তো? না 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 না, আমি আর পারবো না, আপনি অন্য শ্মশানে নিয়ে যান। ইন্সপেক্টরের গলার স্বর নরম হয়ে আসে। স্টাফ কম আছে, বারবার ফোন করে কাউকে না কাউকে পেয়ে সকালে এসেছি বলেই 500 টাকার একটা নোট এগিয়ে দিয়ে বললেন, রাতের বেলা আমি আসবো, দেখি কে বাঁধা। কালু আর কোনো কথা বলল না। ইন্সপেক্টর বেরিয়ে গেলে দরজা বন্ধ করে দেয়। রাত প্রায় 12:30 বাজে। পরপর 3টে চিতা সাজানো হয়েছে লুথার সাহেবের কবরের আশেপাশে। শশাঙ্ক, পরিমল আর ব্রত 3জনেই পরম নিশ্চিন্তে শুয়ে আছে। কালু অপেক্ষা করছিল ইন্সপেক্টরের জন্য। একটা জোরালো আলো মর্গের সামনে এসে থেমে গেল। ইন্সপেক্টর এসে দাঁড়ালো। এক এক করে প্রতিটা চিতায় আগুন দেয় কালু। না কোনো মন্ত্র উচ্চারণ, না কোনো পারলৌকিক ক্রিয়া। ওরা চুপ করে দাঁড়িয়ে থাকে নদীর ধারে। লাশগুলো জ্বলতে জ্বলতে যখন আগুনটা আকাশ ছোঁবে, ঠিক তখনই প্রচণ্ড জোয়ারের জল ভাসিয়ে নিয়ে গেল লাশগুলোকে নদীর গর্ভে। আর তারপরেই
একটা জ্বলন্ত মানুষের শরীর বেরিয়ে আসলো কবর থেকে ইন্সপেক্টরের দিকে। আকাশ বাতাস কাঁপিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল কালু। ইন্সপেক্টরের শরীরটা মর্গের পাশেই পড়েছিল। রাতের বেলা এই মর্গে আসতে গিয়ে কালকে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান। গাড়িটা দুমড়ে মুচড়ে গেছে। শরীরটা ছিটকে পড়েছিল লুথার সাহেবের বাড়ির গেটে। সন্ধে নাগাদ খবর পেয়ে পুলিশ এসে তার মৃতদেহ নিয়ে গেল। দুজন পুলিশ ভালো করে ঘুরে ফিরে দেখল মর্গটা। একটা পরিত্যক্ত মর্গ, কেউই নেই। শুধু বাগানের দিকে যদি একবার দেখত তাহলে হয়তো দেখতে পেত লুথার সাহেবের বাংলোয় অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে আছে কালু। আজকে আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হল, লুথার সাহেব মারা গেছিল কতদিন আগে? সঠিক উত্তরদাতাদের নাম শোনানো হবে পরবর্তী গল্পে, এবং সঠিক উত্তরের নিচে আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন সেটা অবশ্যই লিখবেন। চামর দিঘির মাঠ এই গল্পের সঠিক উত্তরদাতাদের যাদের নাম বলা বাকি ছিল তাদের নাম হল হাওড়া ডোমজুর থেকে বলেছেন পায়েল প্রামাণিক, কোচবিহার থেকে বলেছেন মলিন বর্মন, এবং দক্ষিণ 24 পরগনা ক্যানিং থেকে বলেছেন রাখি সাহা। কন্যা ডুবি পুকুর এই গল্পের থেকে যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তরদাতাদের নাম হল হাওড়া বরগাছিয়া থেকে বলেছেন পূজা যাদব ও গঙ্গা যাদব, হ্যাঙ্কিনসন থেকে বলেছেন মিশেল সুজান, মুর্শিদাবাদ থেকে বলেছেন বিপাশা নাসরিন, কালনা থেকে বিকাশ, চেন্নাই থেকে বলেছেন SK জাহির ও SK আফরাহিম, হাওড়া বরগাছিয়া থেকে অদ্রিজা মণ্ডল, হাওড়া কোনা থেকে অভিজিৎ ভৌমিক, নিউ টাউন থেকে বলেছেন বৈশাখী মণ্ডল, হুগলির কোদালপুর থেকে জাহির আব্বাস ও তার মেয়ে জান্নাত পারভিন, হাওড়া উলুবেড়িয়া থেকে বলেছেন শুভ দলুই, মৌমিতা দলুই এবং তাদের ছেলে সুব্রত দলুই, বারিপুর থেকে বলেছেন শঙ্কর মণ্ডল ও তার মেয়ে পূজা মণ্ডল, রায়গঞ্জ থেকে বলেছেন মৃণালিনী ভট্টাচার্য, সাঁতরাগাছি থেকে রাজু মণ্ডল ও আরতি মণ্ডল, কেরালা থেকে হাবিব শেখ, পশ্চিম মেদিনীপুর থেকে মানুষ জানা, মালবাজার থেকে বলেছেন রাধা রানী, সাবাং থেকে বলেছেন শুভঙ্কর দাস, কলকাতা লেদার কমপ্লেক্স থেকে বলেছেন হেমন্ত মণ্ডল ও তার ছেলে সার্থক মণ্ডল, পশ্চিম মেদিনীপুর থেকে গোপাল নায়েক, হুগলি চন্দ্রদ্বীপ থেকে মল্লিকা বারিক, হুগলি কামারপুকুর থেকে বলেছেন রুমা কুণ্ডু, হাওড়া আন্দুল থেকে বলেছেন লিজা মণ্ডল, মচলন্দপুর থেকে বলেছেন সুনয়না, গোবরডাঙ্গা থেকে বলেছেন তন্দ্রা দত্ত ও সৌতিক মণ্ডল, হাওড়া ডোমজুর থেকে বলেছেন পায়েল প্রামাণিক, হাওড়া মুন্সিরহাট থেকে বলেছেন মিসবা, মদনপুর থেকে রত্না সরকার, ব্যারাকপুর থেকে বিকাশ মণ্ডল, পূর্ব বর্ধমান থেকে বলেছেন পায়েল মোদক এবং বাংলাদেশ থেকে বলেছেন পারমিতা। এছাড়াও যাদের নাম বলা বাকি রয়ে গেল তাদের নাম পরবর্তী গল্পে আবার ঘোষণা করা হবে। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরও একটি ভয়ের গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।